আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় তৎকালীন বিজিবি ও পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু ট্রাইব্যুনালে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক, সকল দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান এনসিপির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামীকাল। সংবর্ধনার জন্য পূর্বাচলের 300 ফিটে চলছে বড় আয়োজন। ঢাকা আসছেন নেতাকর্মীরা। তুরস্কের আঙ্কারায় বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 8 জন নিহত। এবং আগামী 13 জানুয়ারি ব্যাংককে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নিজস্ব অর্থায়নে বেশি বেশি প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া তিনি মানসম্মত শিক্ষা, পল্লী উন্নয়ন, যুবদের কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানায় সরকার। বিএনপির সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা মোতাবেক তারেক রহমানের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেট বিষয়ে উপদেষ্টা পরিষদকে অভিহিত করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই বাজেট কার্যকর হবে। প্যাকেটের সংশোধন অধ্যাদেশের 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 1 ফেব্রুয়ারি থেকে রিভাইজ বাজেট কার্যকর হবে। তো রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির সাথে নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার 5% হবে মর্মে আশা করা যাচ্ছে। এটা আজকে জানানো হয়েছে। মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ বাজেট ডিফিসিট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। অনেক ক্ষেত্রে এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন, বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আমরা তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় 28 জন ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী 20 জানুয়ারি এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দিনের শুরুতেই আসামিদের অব্যাহতির জন্য আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান, শহীদুল ইসলাম সহ অন্যরা। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। সেনা সদস্যদের বিচার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক তিনি কোন পোশাকে আছেন, তিনি কোন রেঞ্জ বহন করেন তা দেখা হবে না। এই মামলার আসামিরা যখন অপরাধ করেছেন তখন সেনা সদস্য হিসেবে অপরাধ করেননি, করেছেন পুলিশ সদস্য হিসেবে। অন্য আসামির বিচার যেভাবে চলে এই মামলার আসামিদের বিচারও একইভাবে হবে। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। এখানে অপরাধী যেই হোক, আমরা বলেছি তিনি কোন পোশাকে আছেন, কোন র্যাঙ্ক বহন করেন, সেগুলো কোনো কিছু দেখা হবে না। তিনি প্রধানমন্ত্রী হন, তিনি যে কোনো বাহিনীর প্রধান হন, তিনি একজন সিভিলিয়ান হন, সবাই আইনের দৃষ্টিতে সমান। তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি প্রাপ্য হবে। সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে। অন্য আসামির বিচার যেভাবে চলে এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে। আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান। রামপুরায় 18 এবং 19 জুলাই ছাত্র জনতার উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল বিশেষ করে দুজন আসামি, রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুন। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। সকালে কড়া নিরাপত্তায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার অপর দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশিউর রহমান পলাতক রয়েছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন এ অভিযোগ জমা দেয়। এই মামলায় অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মোহাম্মদ মাসুদুর রহমান মনির, নাহিদ ফিরদৌস, যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মোহাম্মদ ওহিদুল হক মামুন, সাজ্জাদুজ্জামান ও মোহাম্মদ শাহাদাত আলী। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী 28 ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি নানামুখী হিসাব নিকাশ চলছে দেশের অর্থনীতির ভেতরেও। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা
প্রতিদিনের লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখেন। আসন্ন নির্বাচন নিয়ে কী ভাবছেন তারা, কী প্রত্যাশা তাদের? ডামি নির্বাচনের মাধ্যমে যেভাবে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা এড়িয়ে তারা কি ভোট দিতে আগ্রহী? এইসব প্রশ্নগুলোর উত্তর নিয়েই এবার সহকর্মী গোলাম মুর্তজার প্রতিবেদন। দেশের মোট কর্মসংস্থানের বড় একটি অংশ তৈরি করে ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খাত। ঢাকার অলিগলি, ফুটপাত, কাঁচা বাজার কিংবা ছোট দোকান, এই ক্ষুদ্র ব্যবসার উপরই নির্ভরশীল কয়েক লক্ষ পরিবার। নিত্যদিনের আয়েই চলে সংসার, চলে সন্তানদের পড়াশোনা, চিকিৎসা আর জীবনের সব হিসেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও আছে নানান ভাবনা আর প্রত্যাশা। রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা আর শান্তিপূর্ণ পরিবেশ সবকিছু যে তাদের ব্যবসার সাথে সরাসরি জড়িত। এমন প্রেক্ষাপটে ভিন্ন খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি আমরা। নির্বাচন নিয়ে জানতে চাই তাদের প্রত্যাশা। নির্বাচনের যে একটা হাসি আনন্দ, একটা উল্লাস আছে, এই উল্লাস নির্বাচন কেউ করতে পারে না। এখন সামনে আমরা আশা করি যে আনন্দ উল্লাসে এই নির্বাচনটা আমরা করব এবং যাকে পছন্দ ব্যক্তি তাকে দিবে। ব্যবসা হিসাবে খুব শান্তি শৃঙ্খলা, কোনো অস্ত্র গণ্ডগোল নাই, নিজের ভোট নিজে দেবো, এই শান্তি মতন যাইয়া ভোট দিয়ে আমো। নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ইলেকশন চাই, যেটা গ্যাঞ্জাম হারাহারি মারামারি না হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন চাই। এত 70 বছর ভোট দিতে পারি নাই, চিন্তা করি আগামী নির্বাচনে আমরা ভোট নিশ্চিতই দিতে পারি। এবার যদি শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়, তাহলে আপনার যত ভোট আগে পিছু হয়েছে এটার একটা রেকর্ড হয়ে গেল। শান্তি শৃঙ্খলাভাবে একটা ভোটটা হইলো সুস্থভাবে, এটা সবার কাছে সবার মনের ভিতরে লাগাম থাকবো আর কি। আমরা ভালোই চাই, জানি না সুস্থভাবে জানি থাকে, অশান্তি জানি না হয়, এটাই তো। নোয়াখালী থেকে ঢাকায় আগত অস্থায়ী পান ব্যবসায়ী আবুল খায়ের কাঁধে পানের বরজ নিয়ে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান তিনি। এই বয়োজ্যেষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ী জানান, ভোটাধিকার প্রয়োগ তার নাগরিক দায়িত্ব। সে কারণেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নিজ এলাকায় ফিরে গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপনার নির্বাচন চাই, সুস্থ নির্বাচন, যাকে বলে চাই তারা দেবো, কিন্তু সুস্থ, আগের মতো কোনো জায়গায় ইচ্ছামে না হয় এবার তো বাবা সুন্দর নির্বাচন চাই, যারা মানে যায় তারা দেব, কিন্তু আমাদের ছবি যখন ওই বোর্ডের মধ্যে দেখা যায়, আমরা এই নির্বাচন চাই। আর রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরই, তাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চান তারা। আমরা নতুন যদি যারা ভালো করতে পারে, ভালো করার মতো এমন একটা ইয়া থাকে, এরাই যদি আসে তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের ব্যবসায়িকরা যাতে ভালো থাকতে পারে, আমরা এই প্রত্যাশাই করি দাদা। আর কি ব্যবসায়ীকে যারা ভালোভাবে চলাবে তাদেরই তো ভোট দেওয়ার দরকার, তাদেরই ভোট দিব ইনশাল্লাহ। ভোট দেওয়া এই পর্যন্ত যে সরকারি ক্ষমতায় আসে সবাই তো জনগণের খালি শোষণই করে, জনগণের পক্ষে তো আসলে কোনো সরকারই এই পর্যন্ত পেলাম না। ঠিক আছে, বুদ্ধি বসে দেখলাম না যে কোনো সরকার জনগণের কল্যাণ করলে। সবাই জানে কেমন জানে উল্টা পাল্টা, যেই ক্ষমতায় আসে সেই খালি ক্ষমতার অপব্যবহারই করে। ক্ষমতা যেন সঠিকভাবে যে সঠিকভাবে দেশটা পরিচালনা করতে পারবে এমন কোয়ালিটির লোক যদি ক্ষমতায় আসে, অবশ্যই এরকমই প্রত্যাশা করি। তবে শুধু ভোট নয়, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের চাওয়ার তালিকায় আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদাবাজি, হয়রানি আর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে নির্বিঘ্নে ব্যবসা করার নিশ্চয়তা চান তারা। আমরা চাচ্ছি একেবারে সচ্ছল একজন ব্যক্তি, যাদের মধ্যে কোনো চাঁদাবাজি, লোভ লালসা কোনো কিছু থাকবে না। সাধারণ জনগণ তো ভোট দিবে, আমরা ভোট দিতে চাচ্ছি, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট এগুলা করার পরে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাচ্ছি যেন এইরকম একটা নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি আসবে, তার মনের মধ্যে সে শুধু কি জনগণের কাজই করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরাও তাকিয়ে আছেন নানা প্রত্যাশা নিয়ে। শহরের অলিগলি থেকে মূল সড়ক, জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকা এ সকল মানুষের চাওয়া এমন একটি নির্বাচন যার মাধ্যমে কালো টাকার সাম্রাজ্য না গড়ে দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার মতো প্রার্থী খুঁজে পাবেন তারা। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের ঘোষিত সময়েই নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কোনো অস্থিতিশীল অবস্থার কারণ দেখিয়ে যাতে নির্বাচনের তারিখ পেছানো না হয় সেই দাবি জানিয়েছেন এনসিপি। সকল দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া গণভোটে মানুষ যেহেতু অভ্যস্ত নয়, তাই সে বিষয়ে তাদের সচেতন করার আহ্বান জানান তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোট 5টি বিষয়ে আলোচনা করেছেন তারা এবং সিইসি তাদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছে বলে আশ্বস্ত করেছেন। ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। আমরা আজকে জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে হায়ের পক্ষে থাকবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করতে পারি। আমরা সবাই সব যে ছোট পার্টিগুলো অন্যান্য দলের প্রতি আহ্বান রাখবো যে নিজস্ব স্বকীয়তা কেউ বিকিয়ে দিবেন না। নিজস্ব স্বকীয়তা রেখেই বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি আমরা করতে পারি, হয়তো আজকে আপনার সুযোগ আসছে না, ভবিষ্যতে সুযোগ আসবে। সে সত্তাটা যাতে আমরা নষ্ট না করি। দীর্ঘ 17 বছর 3 মাসের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল দুপুরের আগেই সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে আসবেন পূর্বাচলের 300 ফিটে। লাখো জনতার সমাবেশে রাখবেন ভাষণ। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় সভাস্থলে আগে থেকে জড়ো হতে শুরু করেছেন সারা দেশ থেকে আসা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভাস্থল ঘুরে এসে আরও জানাচ্ছেন মেজবাহ শিমুল। বৃহস্পতিবার সেই মহেন্দ্রক্ষণ, যার অপেক্ষায় দীর্ঘ 17 বছর রাজপথে থেকেছে বিএনপির নেতাকর্মীরা। হাসিনার ফ্যাসিবাদী আমলে হামলা, মামলা আর নির্যাতন সয়ে তারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার দেশে ফেরার। তারেক রহমানকে দেখার জন্য 17টি বছর দেখতে পারি নাই। আজকে তারেক রহমান কালকে পাওয়া রাখবেন এই দেশের মাটিতে। ইনশাআল্লাহ কোটি মানুষ তারেক রহমানকে বরণ করে নেবেন। দেশনায়ক তারেক রহমানের জন্য দেখার জন্য গতকাল এখানে এসেছি 300 ফিট এলাকায়। এই আগমনকে আমরা আরও সুসংগঠিত করে বাংলাদেশে আরও ভালো কিছু করার লক্ষ্যে আমরা এই প্রোগ্রামকে সফল ও সার্থক করার জন্য লক্ষ্মীপুর থেকে এসেছি। আমাদের নেতা তারেক রহমান আসার কথা শুনে আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে। লন্ডন থেকে সিলেট হয়ে নিয়মিত বিমানেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকায় নেমে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীও তাকে বরণ করে নিতে প্রস্তুত। এই প্রচার করার জন্যই আমি এসেছি এই পোশাকে এবং আমার দেশ নায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বহু প্রতীক্ষিত একটা দিন আগামী 25 তারিখ, আগামীকাল দেশনায়ক তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে, তাকে বরণ করে নেওয়ার জন্য সারা বাংলাদেশে লক্ষ কোটি জনতা ঢাকায় এসে উপস্থিত হয়ে গেছেন। দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে 2008 সালে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। 24 গণ অভ্যুত্থানের পর খুলে যায় তার দেশে আসার দুয়ার। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, রাজপথে শত জুলুম নিপীড়ন সহ্য করে তারা এই দিনটির অপেক্ষায় ছিলেন। আমার লিডারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের লিডার জনাব তারেক রহমান এসে এই যে আজকে দেশের যে পরিস্থিতি, এই যে আজকে যে অরাজক পরিস্থিতি, ইনশাল্লাহ আমার লিডার এই দেশের মধ্যে পা দিলেই আমি মনে করব 80% সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা লিডারের কাছে সেই প্রত্যাশা রাখি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে গেলেও থেমে নেই আওয়ামী সন্ত্রাসীদের দেশ বিরোধী চক্রান্ত। তারেক রহমান দেশবাসীকে সঙ্গে নিয়ে সকল চক্রান্ত ধূলিসাৎ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এমন প্রত্যাশা করছেন
তৃণমূল থেকে ঢাকায় ছুটে আসা এইসব নেতাকর্মী। আমি আশা করি যে তারেক রহমান দেশে ফিরে আসলে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি তার কাছ থেকে। তারেক রহমান বীরের ভেসে বাংলাদেশে আসবে, তার মুখখানা আমরা দেখব এবং সে এসে যেন তার মার মুখখানা দেখতে পারে, এই প্রত্যাশা আমি করি। এদিকে আগামীকালের মহাসমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে আগামীকাল সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য বানানো হচ্ছে স্টেজ। তিনি এখানে এসেই বক্তব্য দিবেন। তার বক্তব্যে দেশ এবং জাতি কি পাবে তা দেখার অপেক্ষায় রয়েছি সারা দেশবাসী। পূর্বাচল 300 ফিটের এই মঞ্চেই রচিত হবে আগামী বাংলাদেশের নতুন ইতিহাস। লাখো জনতার সম্মুখে ঘোষিত হবে সবার আগে দেশ, টেক ব্যাক বাংলাদেশ। মিসবাহ শিমুল, বিটিভি নিউজ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রত্যাবর্তন ও কর্মসূচি নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে 11:45 দেশে পৌঁছাবেন। ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন। সালাউদ্দিন আহমদ বলেন, এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিশেষ অভ্যর্থনা কেন্দ্র, মেডিকেল সার্ভিস ও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা সহ রাজধানীর 300 ফিট এলাকায় 20টি মেডিকেল ক্যাম্প, 6টি ফিল্ড হাসপাতাল, হেল্প ডেস্ক, অ্যাম্বুলেন্স সহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান সালাউদ্দিন আহমদ। এ সময় অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল, এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠান স্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন। যারা অপতথ্য ছড়াচ্ছে ভিন্ন উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না, সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না। বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভির 61তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। 1964 সালের 25 ডিসেম্বর তৎকালীন ডিআইটি ভবন, বর্তমানে রাজুক ভবন থেকে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন নামে সম্প্রচার শুরু হয় এই টিভি চ্যানেলের। 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর এর নাম বদলে হয় বাংলাদেশ টেলিভিশন। 1975 সালের 9 ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় বিটিভি। 1964 সালের যাত্রার দিন থেকে 1980 সাল পর্যন্ত বিটিভির পর্দা ছিল ধ্রুপদী সাদা কালো ধারায়। 1980 সালের 25 ডিসেম্বর থেকে বিটিভিতে রঙিন সম্প্রচার শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়। শুরু থেকেই বিটিভি টেরিস্টোরিয়াল বা ভূকেন্দ্রিক সম্প্রচার করে, ফলে সাধারণ অ্যান্টেনার মাধ্যমে যে কোনো স্থান থেকে বিটিভির সম্প্রচার উপভোগ করা সম্ভব হয়। 2004 সালের 11 এপ্রিল থেকে স্যাটেলাইট সম্প্রচারে যাত্রা করে বিটিভি ওয়ার্ল্ড, পাশাপাশি টেরিস্টোরিয়াল সম্প্রচার কেবল নেটওয়ার্কেও যুক্ত হয়। বর্তমানে একই সঙ্গে স্যাটেলাইট ও টেরিস্টোরিয়াল সম্প্রচারে থাকা দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভি। 2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর 24 ঘন্টার নিউজ চ্যানেল বিটিভি নিউজের সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং তার সঙ্গে থাকা 4 জন লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন, এমন তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা। এক বিবৃতিতে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন তিনি। আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতৌরি ঘরিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই দিয়াব এবং সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ উমর আহমেদ মাহজুব।
আল জাজিরা তাদের এক প্রতিবেদনে একজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে উল্লেখ করেছে ওই দুর্ঘটনায় 3 জন ক্রু মেম্বারও নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক ত্রুটির সমস্যা দেখা দিলে বিমানটি থেকে জরুরি অবতরণের জন্য আবেদন করা হয়েছিল, তবে তারা আর নিরাপদে ফিরতে পারেননি। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, বিমানটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশ্যে আঙ্কারা থেকে ওড়ার পর 2 কিলোমিটার দূরে কেসিকাভা গ্রাম সংলগ্ন হাইমানা অঞ্চলে বিধ্বস্ত হয়। তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। সন্ত্রাস বা কোনো আক্রমণের আলামত এখন পর্যন্ত মেলেনি। নিরাপত্তার কারণে গাজা উপত্যকা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার তিনি কথা বলেন। অক্টোবরে ইসরায়েল এবং হামাস উভয়ের স্বাক্ষরিত মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনা অনুসারে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে উপকূলীয় উপত্যকা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে এবং ইসরায়েল উপকূলীয় অঞ্চলে বেসামরিক বসতি পুনঃস্থাপন করবে না। 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলে হামাসের অভিযানের কথা উল্লেখ করে কাটজ বলেন, তেল আবিব গাজার অনেক ভেতরে অবস্থান করছে এবং তারা কখনোই পুরো গাজা ছেড়ে যাবে না। লেবানন এবং সিরিয়াতেও থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয় সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার গ্রেফতারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্লেকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ। যুক্তরাজ্য ভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে প্যালেস্তাইন অ্যাকশন এর সঙ্গে সংশ্লিষ্ট বন্দীদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটি ঘিরে যুক্তরাজ্যে মত প্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মিয়ানমারে সামরিক শাসনের অধীনে নির্বাচন শুরু হতে যাচ্ছে আগামী 28 ডিসেম্বর। এর আগে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে এই নির্বাচন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে প্রহসন বলছেন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি ও পিছু হটার সমঝোতা করাতে বেজিংয়ের মধ্যস্থতার সংঘাতের গতিপথ পাল্টে দিয়েছে। এর ফলে নির্বাচনের আগে জান্তা সরকারের অবস্থারও শক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, একসময় বিরোধী পক্ষগুলোকে সমর্থন দিলেও এখন চীন সামরিক সরকারও তাদের নির্বাচনে পূর্ণ সমর্থন দিচ্ছে। এর পেছনে মিয়ানমারে নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা, এমনকি দেশটির নেতৃত্ব পুনর্গঠনে প্রভাব বিস্তারের লক্ষ্যও থাকতে পারে। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছে, মিয়ানমারের জান্তার সরকার আসন্ন সেনা নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয় ভীতিও প্রদর্শন করছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোও একই ধরনের কৌশলগত ব্যবহার করছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে ভোট দিতে বাধ্য করার ক্ষেত্রে জনগণের প্রতি নৃশংস সহিংসতা বন্ধের পাশাপাশি ভিন্ন মত প্রকাশের কারণে মানুষকে গ্রেফতার থামাতে হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সিভার্স্ক থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে ইউক্রেন। ধীরগতিতে হলেও রাশিয়ার বাহিনী সামনের দিকে অগ্রসর হতে থাকায় পিছু হটতে বাধ্য হয়েছেন ইউক্রেনের সেনারা। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, সৈন্যদের জীবন রক্ষা ও ইউনিটের যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তারা আরও জানায়, রুশ বাহিনীর কাছে যথেষ্ট জনবল থাকায় তারা সুবিধাজনক অবস্থানে ছিল। সিভার্স্ক দখল করার ফলে রাশিয়া এখন দোনেস্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের আরও কাছাকাছি পৌঁছে গেল। এই দুটি শহরকে ইউক্রেনের শেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে মস্কো দোনেস্ক অঞ্চলের প্রায় 75% এবং পাশে লুহানস্ক অঞ্চলের প্রায় 99% নিয়ন্ত্রণ করছে। এই দুটি অঞ্চলকে একত্রে দনবাস বলা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার সতর্ক করেছেন ইউক্রেনকে পুরো দনবাস ছেড়ে দিতে হবে, নয়তো রাশিয়া তা দখল করে নেবে। তিনি এ যুদ্ধ বন্ধে কোনো ধরনের আপোষ করতে রাজি নন। এবার শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,642.56, যা গতকালের চেয়ে শতকরা 0.15 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,147.88, যা গতকালের চেয়ে শতকরা 0.28 বেশি। আজ 167 কোম্পানির 13,39,009টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 5,51,85,000 টাকারও বেশি। এর মধ্যে 69টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 73টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। আগামী 13 জানুয়ারি থেকে থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো মাঠে গড়াবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। আসন্ন আসরকে সামনে রেখে সাবিনা খাতুনকে অধিনায়ক ও সোমাইয়া মাতসুমিমাকে সহ অধিনায়ক করে 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সাবিনা দীর্ঘদিন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের পর আর তিনি দলে ফিরতে পারেননি। জাতীয় ফুটবল দলের ডাক না পাওয়ায় সাবিনার মতো ফুটসালের ক্যাম্প ও অনুশীলন শুরু করেন মাসুরা পারভিন, মাতসুমিমা, সুমাইয়া, কৃষ্ণা রানী সরকারদের মতো চেনা মুখ। এদিকে 2022 উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে। তবে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা 3 জন। তারা হলেন উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুত ইসলাম স্মৃতি। বাংলাদেশ নারী ফুটবল দল 2018 সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। 7 বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা। বাংলাদেশ ছাড়াও প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া 7 দেশ হল ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। টেনিস। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা 2025 চট্টগ্রামের এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে খেলা উপভোগ করেন। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় কমান্ডার নৌ অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড দলের 48 জন পুরুষ ও 14 জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। টেনিস দ্বৈতে পুরুষ কমোডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমোডোর আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমোডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেফটেন্যান্ট মোহাম্মদ আরজু ইহসান রানার আপ হন। অন্যদিকে টেনিস দ্বৈত মহিলা লেফটেন্যান্ট সাদিয়া সুলতানা সাথী ও সাব লেফটেন্যান্ট সিমরি অর্নি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেফটেন্যান্ট উজমা আনহা ও সাব লেফটেন্যান্ট নওশিন জাহান রানার আপ হন। একক প্রতিযোগিতায় পুরুষ লেফটেন্যান্ট মোহাম্মদ আরজু এহসান চ্যাম্পিয়ন এবং কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার আপ এবং টেনিস একক মহিলা সাব লেফটেন্যান্ট সিমরি অর্নি সাংমা চ্যাম্পিয়ন এবং সাব লেফটেন্যান্ট আফিয়া আঞ্জুম রানার আপ হন। অপরদিকে স্কোয়াশ পুরুষ প্রতিযোগিতায় ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মোহাম্মদ জালাল আহমেদ তোরাক রানার আপ এবং স্কোয়াশ মহিলা প্রতিযোগিতায় লেফটেন্যান্ট নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সাব লেফটেন্যান্ট সিমরি অর্নি সাংমা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় অন্যান্যের মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজের অ্যাথলেটিক্স মাঠে প্রতিযোগিতায় শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন এবং রবীন্দ্র হাউস রানার্স আপ হয়। এছাড়া
বাৎসরিক পাঠ্যক্রমিক ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমেও শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন এবং রবীন্দ্র হাউস রানার আপ হয়। 3 দিনব্যাপী প্রতিযোগিতায় 30টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরান। পরে বিজয়ী ক্যাডেট ও অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, অন্যান্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 30 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 16 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 44 মিনিটে, জোয়ার সকাল 10টা 26 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 11 মিনিটে এবং জোয়ার রাত 10টা 33 মিনিটে। এ ছিল আজকের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।